মধ্যে আমি নিবরাসকে বিয়ে করে তোদের বাসায় পা রাখবো। তুই দুইটা ফুলের মালা নিয়ে অপেক্ষা কর। ভাই আর ভাইয়ের বউয়ের গলায় পরিয়ে তাদের বরণ করার জন্য নীলাদ্রিস বাসায় গিয়ে নির্বাসকে অনেক বকাঝকা করে। নির্বাসও একই কথা, আমি তিয়াশাকে বিয়ে করবই। নির্বাস এইদিকে আমার বাবাকেও ফোনে জানায় ও আমাকে বিয়ে করতে চায়। আব্বু অবাক হয় প্রথমে, তারপর আমাকে অবাক করে দিয়ে সেও রাজি হয়ে যায়। এদিকে ছেলের পাগলামির কারণে নির্বাসের মাও রাজি হয়। শেষ পর্যন্ত রাজি সবাই হয়, শুধুমাত্র নীলাদ্রিস ছাড়া। নীলাদ্রিস ওর মাকে অনেক বোঝায় আর বলে এ কী করে সম্ভব মা, কিন্তু ওর মায়ের কথা রাজি না হওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না, নয়তো দেখা যাবে একদিন সত্যি সত্যি বাড়িতে আগুন লাগিয়ে দেবে। নির্বাস আমাকে ফোন করে জানায় অল সেট। আমি বলি তোর মাকে বল আমার আম্মুকে ফোন করে প্রস্তাব দিতে। তিনি না করেছিলেন না আমার আম্মুকে, তাকে এবার বলতে বল। তারপর নির্বাসের আম্মুকে বলতে বলে ওর মাকে। ওর মা আম্মুকে ফোনে বলে আমি নির্বাসকে বলে আগামীকাল বিয়ের সব শপিং শেষ করতে হবে, পরশু গায়ে হলুদ আর 3 দিনের দিন মানে তারপরের দিনে বিয়ে এবং তারপরের দিন বউ ভাত। আব্বু ওইদিকে টিকিটকে ওকে করতে বলে। মালিক ভালো হওয়ায় ঝামেলা হয়নি। নির্বাসের কথায় সব কিছু হুট করে হয়ে যায়। আমি নীলাদ্রিস, নির্বাস, তিয়ারা বিয়ের শপিং করি আর ওইদিকে আমাদের পরিবারের বড় সদস্যরা বিয়ের আয়োজন করে, মেহমান দাওয়াত দেন। আম্মু ছোটবেলায় বলতেন টাকা থাকলে সব কিছু এক চুটকিতে হয়ে যায়, দুনিয়ায় টাকার খেলা। আসলে এটাই, টাকার জোরে সবাই অল্প সময় হয়ে গেল, কেনাকাটা থেকে শুরু করে সব হয়ে গেল। আমাদের হলুদ সন্ধ্যা, তিয়ারা বিয়ের অনুষ্ঠান আর আমার বিয়ের লগ্ন। আমাকে আর তিয়ারাকে এক স্টেজে বসানো হয়েছে আর তারপর নির্বাসের বাসার লোকজন আসে আমাদের হলুদ দিতে। কিন্তু আমি তখনই আকাশ থেকে পড়ি যখন দেখি নির্বাসও ছেলে পক্ষের সাথে একটা পাঞ্জাবি পরে আমাদের হলুদ দিতে এসেছে। আমি ওকে বকা দিলেও ও আমাকে বলে চাঞ্চে নিজের বউটাকে হলুদ দিয়ে গেলাম। এদিকে নীল বাসায় বসে ফুলছে, তিয়ারাও মন খারাপ করে বসেছিল নীল আসেনি বলে। এরপর রাতে আমি তিয়ারাকে আর তিয়ারা আমাকে মেহেন্দি পরিয়ে দেয়। আম্মু আমাদের হলুদ মেখে দেয়। আব্বু হলুদের দিন বাংলাদেশে উপস্থিত হতে না পারলেও বিয়ের দিন ঠিকই উপস্থিত হয়েছিল। খুব দ্রুত হলেও স্বপ্নের মতো হলো। অবশেষে সবার দোয়া বিয়ের দিনটা চলে আসলো। আমাকে বিয়ের দিন নির্বাসে পছন্দ করে শাড়ি পরানো হয়। আমি নিজেই নিজেকে আয়না দেখে অবাক হচ্ছিলাম। কাউকে বিয়ের সাজে এত সুন্দর লাগতে পারে এটা বড়াই করে বলছি না, কিন্তু বিয়ের সাজে সব বলেছিল পারফেক্ট জুটি আমাকে আর নির্বাসকে, সব থেকে সুন্দর জুটি আমাদেরকে লাগছিল। অবশেষে হয়ে যায় নির্বাস আর আমার ঝড় তুফানের বিয়ে। এত ঝড় তুফানে অবশেষে সবার উপস্থিত হলো আমার বিয়ে। নির্বাস জেদ না করে হয়তো কোনোদিন সম্ভব হতো না বিয়েটা। বিয়ের সময় নীল আমার দিকে তাকিয়েছিল, জানি না কি চলছিল ওর মনে, কেনই বা তাকিয়েছিল ওভাবে আমার দিকে। আম্মু আব্বু দু বোনকে দোয়া করে বিদায় দিলেন। আমি বিছানায় বসে কাঁদছি, নির্বাসও কাঁদছে আমার কান্না দেখে। মনে মনে ভাবছি এই ছেলে আবার কাঁদে কেন। আমার খুব ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়িতে আমি বাইকে করে যাব, নীল আমাকে বাইকে করে ওর বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে যে সত্যি সত্যি নির্বাস বাইক করে আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে ভাবে তা আমি কল্পনাও ভাবিনি। কিন্তু নির্বাস কী করে জানলো আমার মনের কথা। তিয়ারা গাড়ি করে আর আমি বাইকে করে পৌঁছালাম আমার শ্বশুর বাড়িতে। নির্বাসের বন্ধুগুলো বাইক করে আমাদের পাহারা দিয়ে নিয়ে গেল। এতগুলো বাইক একসাথে, কনে আর বরকে বাইকে, বর বাইক চালাচ্ছে, কনে বরকে ধরে পেছনে বসে আছে। অসম্ভব ভালো লাগা কাজ করছিল, দেখতেও অসাধারণ লাগছিল সব কিছু। বাসায় পৌঁছার পর মহিলারা আমাকে আর তিয়ারাকে মিষ্টিমুখ করায়। নীল ও নির্বাসের বন্ধুরা বাসরঘর সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমি নির্বাসকে এক ফাঁকে বলেই ফেলে, আচ্ছা আমি যখন বিছানায় বিদায়ের সময় কাঁদছিলাম তুইও কেন কাঁদছিলি? তোর কান্নাটা আমার সহ্য হচ্ছিল না রে, পাগল কোথাকার। নির্বাসকে কেউ একজন ডাকে। আত্মীয়রা ওয়াশরুমে যাবে বলে নির্বাসের বোন ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। আমি বসে আছি, হঠাৎ নীল এসে হাসে। বিয়েটা করেই নিলে তাহলে? তোমার সাহস আছে বটে। নিলাম তো। আর আমার কথা মতো 3 দিনে আমি এ বাড়িতে বউ হয়ে পা রাখলাম। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তা হয়তো জানো নিশ্চয়। স্বাধীনতা অর্জন বীরেরা করতে পারে, কাপুরুষ নারায়, এটা জানো নিশ্চয়। দেখা যাক কতদিন টেকে এ বাড়িতে তুমি। দেখতে থাকো তাহলে। খুব বেড়েছিলে না, এবার কমবে, কারণ তোমার দুঃখের চাবি যে আমার হাতে। কি বলতে চাইছো? হা হা। নির্বাচ যদি আজ এই মধুর লগনে জানতে পারে তারই নববধূ, তারই একমাত্র ভাইয়ের সাবেক প্রেমিকা আর তার ভাইয়ের বউ হয়ে আসার জন্য একসময় পাগল ছিল, তাহলে আজকের এই লগ্নটা মধুময় থাকবে না তিয়াশা, নাকি বিস্ময় হয়ে যাবে বলো তো?
আমি কোনো কিছু বলা ওঠার আগে নির্বাক চলে আসে। ভাসুর আর ছোট ভাইয়ের বউ কি কথা হচ্ছে? এই তো বলেছিলাম আমার ভাইকে কেমন লেগেছে সেই কথা, তাই না তিয়াশা? জি ভাইয়া। আচ্ছা থাক তোরা, আমি যাই একটু ওদিকটায়। আমি শুধু চিন্তা করছি নীলাদ্রিস এমনটা কিভাবে হতে পারে। এমন একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম, ভাবতে অবাক লাগে। রাত হয়ে আসে অনেকটা, তাই নির্বাসের মা আমাদেরকে খেতে রাখে। আমরা সবাই টেবিলের সামনে যাই। আত্মীয় স্বজনরা আছেন ওখানে, সবার সামনে খাওয়া দাওয়া করব, লজ্জা লাগছে। নির্বাস বারবার বলছে খাও, কিন্তু আমি যে লোকজনের সামনে খেতে পারি না। তবুও কোনো রকম 2 লোকমা তুলে মুখে দিলাম। পেটের ক্ষুধা পেটে রেখে বললাম আর খেতে ইচ্ছা করছে না। তিয়ারারও সেম, অচেনা লোকের সামনে খেতে পারে না। ও নিজেও উঠে গেল খাওয়ার রেখে। বাসর ঘর সাজানো শেষ, ওইদিকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমাদের 2 বোনকে এক জায়গায় বসিয়ে রেখেছেন। যারা বাসর ঘর সাজিয়েছে তারা 2 ভাইকে ডাকছে। 10-10-20 হাজার টাকা না দিলে তারা নাকি 2 বউকে 2 রুমে ঢুকতে দেবে না। নীলাদ্রিস আর নির্বাস কথা কাটাকাটি করে 2 ভাই 10,000 টাকা দিয়ে ঘরে ঢুকে যায়, সাথে আমাদেরকেও নিয়ে যায়। আমি বাসর ঘরে ঢুকে বললাম, নির্বাস আমি ফ্রেশ হবো এখনই, তোকে দেখি না বধূ বেশি কিছুক্ষণ। আচ্ছা দেখ। আমি খাটে গিয়ে বসলাম। একটু ঘোমটাটা দিয়ে মুখটা ঢাকবি? কেন? আমি ঘোমটা খুলবো ইচ্ছে করছে তোকে না। উফ, আমি ঘোমটা টেনে নিলাম। এবার নির্বাস আমার ঘোমটা তুলে বললাম মাশাআল্লাহ। আমি কেন যেন লজ্জা পেয়ে চোখটা বন্ধ করে ফেললাম। তারপর নির্বাস আমাকে চমকে দিয়ে একটা পকেটে হাত দিল আমার হাতে। কি আছে এতে? খুলে দেখ। আমি খুলে দেখি পিজা। পিজা? আমি বুঝেছিলাম তুই সবার সামনে লজ্জায় খেতে পারছিলি না। এই নে এখন খেয়ে নে। উফ, কি যে খিদে পেয়েছে জানিস না। দে খাই। আমি খেয়ে নিই। ধরতে গেলে সারাদিনে না খাওয়া আমরা 2 বোন। সকাল থেকে পার্লারের লোকজন সাজানো শুরু করে, আর খাইনি শ্বাস নষ্ট হয়ে যাবে বলে। আর রাতে তো খিদে থাকার পরেও খেতে পারলাম না। খাওয়া শেষে বললো এবার দাঁড়াও। কেন? উফ, উঠে দাঁড়াও না একটু। আচ্ছা দাঁড়ালাম। আমি দাঁড়াতে নির্বাস আমাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। থ্যাংক ইউ। তারপর ওর চোখের কোণে জল মুছতে মুছতে অন্যদিকে ঘুরে আমাকে বলল, যাও ড্রেস চেঞ্জ করে নাও, তাহলে ফ্রেশ হয়ে নাও। অনেক রাত হয়েছে, ঘুমাবো। আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই। নির্বাস আমাকে একটা শাড়ি বের করে দিয়ে বললে, বাসর ঘরে নাকি বউকে কিছু দিতে হয়। আমার তো অত টাকা নেই, থাকলে তোকে একটা আংটি দিতাম। আপাতত শাড়িটা রাখ, আমি আমাদের প্রথম ম্যারেজ ডেতে তোকে দামি কিছু দিব। প্লিজ কোনো খোটা দিস না যে আমার বর আমাকে বাসর ঘরে শাড়ি দিয়েছে। পাগল হয়েছিস তুই? তুই যে আমাকে এই শাড়িটা দিয়েছিস এটাই আমার কাছে অনেক দামি। পাগল একটা, যা শুয়ে পড়। আমার ঘুম পাচ্ছে। আজ থেকে তুই আর আমার স্ত্রী, আর আমি তোর বর। লাইফে যে কোনো ডিসিশন আমরা 2 জনে মিলেমিশে নেবো, কেমন? আচ্ছা, আর পারলে এবার একটু তুমি বলার চেষ্টা করিস প্লিজ। চোখ বন্ধ করে লজ্জা পেয়ে। আহারে আমার তুমি গো, যা ঘুমা। পরের দিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নির্বাসের মায়ের কাছে যাই। গিয়ে জিজ্ঞাসা করি, কিছু করা লাগবে মা? না, তুই গিয়ে রেস্ট কর, একটু পরে আবার সাজগোজ করতে হবে। আসবে তো ডিম্পি আপু। ডিম্পি আপু নির্বাসের ফুফুতো বোন। আমি রুমে যাব আর দেখি তিয়ারা। কিরে আর বলো না, ক্ষুধায় জান যাচ্ছে। ইস, তুইও তো আমার মতো লজ্জায় খেতে পারিস নি, তোর খিদে পাইনি? আমাকে নির্বাস পিজা এনে দিয়েছিল। ইস কি ভালোবাসা। আর আমারটার সাথে আমার তো আগের থেকে বিয়ে হয়েছিল, অথচ ফাজিলটা আমার জন্য কিছুই আনলো না। বাদ দে, নাস্তা খেয়ে নিস, ভালো মতো লজ্জা রাখিস না আর। কিছুক্ষণ পর নাস্তা করলাম আমরা সবাই মিলে। নাস্তা করার কিছুক্ষণ পর ডিম্পি আপু আসলেন সাজানোর জন্য আমাদের রিসেপশনের প্রোগ্রামের জন্য। নির্বাস তো ডিম্পি আপুকে সোজাসুজি বলেই দিল, আপু তোমার হাতে ধরি প্লিজ, তুমি আমার বউকে সাজিও না। বুঝলাম না কেন এমন করেছে। পরে আমাকে নির্বাস বলল, ডিম্পি আপু যেভাবে সাজায় অমর সাজ দেখলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে, তুমি সেজো না প্লিজ, তুমি এমনিতে অনেক সুন্দর। তাই আমি আপুকে বললাম, আপু আমার ভারী সাজে অ্যালার্জি, গতকাল সাজার পর অনেক প্রবলেম হয়েছে, তাই আর সাজবো না। যদিও আমার বরের কথা রাখতে আমার মিথ্যেটা বলা লাগলো। আমি তিয়ারাকে না করলাম সাজতে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও তো খুশি ওকে বেশি সুন্দর লাগবে, যেহেতু আমি সাজবো না। যেই কথা সেই কাজ। দুপুরে আমি নর্মালি রেডি হয়ে গেলাম, আর ডিম্পি আপু তিয়ারাকে সাজিয়ে কমপ্লিট করলো। স্টেজে আমরা 2 জনকে নেওয়ার পর কিছু লোক তো তিয়ারাকে দেখে হাসতে লাগলো। তিয়ারা কিছু বলতে পারছিল না, কারণ কিছুক্ষণ আগে তিয়ারাকে পুজোর সাজ দেখে একটা চিল্লানি দিয়েছে। কিন্তু মেহমান এসে যায় আর সাজ মুছে আমার নতুন করে সাজার কোনো চান্স ছিল না। নীল তিয়ারাকে খুব বকে সাজ দেখে, আর ডিম্পি আপুকে। সেদিনও সবাই আমাকে আর নির্বাসেরকে সুন্দর জুটি বলেছিল, আর নীল এসব দেখে শুধু জ্বলছিল। কেটে গেল বিয়ের প্রোগ্রাম। আমার বাবা মায়ের সাথে দেখা করতে এ বাসায় আসলাম। এ বাসায় সবাই তিয়ারাকে দেখে হাসাহাসি করলো, বিশেষ করে ওর বান্ধবীরা। নির্বাস আমার বাবা মায়ের সাথে পুরো মিলে গেল। মনেই হয় না এ বাড়ির জামাই।
মনে হলো ও যেন এবারই ছেলে। লোকজন নির্বাসের ব্যবহার দেখে মুগ্ধ হতে লাগলো। তিয়াশার মা, তোমার বড় জামাইটা অনেক মিশুক। তোমার বড় মেয়ের ভাগ্য খুব ভালো যে এমন ব্যাড পেয়েছে। এদিকে এসব দেখে শুধু তেলে বেগুনে জ্বলতে থাকে নীল। কেটে যায় 3-4 দিন। নির্বাস আর আমার মধ্যে কথা হয়, আমরা যতদিন না দুজন দুজনের সাথে ইজি হব ততদিন আমরা দুজন শুধু বন্ধুর মতো থাকবো। শ্বশুরবাড়ি এখন রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। যদিও মা তিয়ারাকে দায়িত্বটা দিতে চেয়েছিল, কিন্তু তিয়ারা যে রান্না ভালো পারে না, তাই ওকে টুকিটাকি কাজের দায়িত্ব দিয়ে আমি রান্নার দায়িত্ব নেই। এখন বাড়ির সবাই আমার রান্নার প্রশংসা করে, আশেপাশে সবাই এসে আমার গুণগান গায়। কিন্তু আমি লক্ষ্য করলাম তিয়ারা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইদানিংও আমার সাথে কোনো কথা বলে না। আমি বলতে চাইলে ও আমাকে এড়িয়ে যায়। আমি প্লেটে ভাত বেড়ে দিলে খায় না। কিন্তু কেন ও এমন করেছে? তাহলে কি নীল ওকে সব বলে দিয়েছে? ও কি জেনে গেল ওর স্বামীর ভালো বন্ধু না, বরং ওর স্বামীর সাবেক প্রেমিকা ছিল ওর বড় বোন? তাহলে কি ভেঙে যাবে আমাদের দু বোনের সম্পর্ক? না না, আমি হতে দিব না। আমার আজই সব জানতে হবে। আমি তিয়ারার সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিলাম। হঠাৎ তিয়ারাকে একা পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আমার পাখিটার? ছাড়ো তো, কি হয়েছে বলবি তো? কেমন যেন মন মরা মরা দেখছি তোকে। আমার সাথে ভালো মতো কথা বলছিস না। কি হয়েছে শুনি? যাও তো, সরো, আমাকে একা থাকতে দাও। কি হয়েছে বলবি তো? হঠাৎ তুই এমন করছিস কেন আমার সাথে? কি করব তোমার সাথে বলো? তুমি যা করেছো তারপর আর কেমন বা করবো? কি করেছি আমি? কি করোনি তুমি বলো? এই যে সবার বাবা নিয়ে কি সুন্দর করে লুটে নিচ্ছ। সবাই পারতো তোমাকে মাথায় করে রাখতে। তোমার মুখে তোমার গুণগান। কই কই, কেউ তো আমার গুণগান গাইছে না, আমাকে সুন্দর বলছে না, লক্ষ্মী বউ বলছে না। কেন বলবে বলো? তুমি আমার সাথে প্রতিযোগিতা করে ওয়েট লস করে স্লিম হওয়ার আগের থেকে অধিক সুন্দরী হয়ে গেছো। তুমি আমার সাথে হিংসে করে নির্বাস ভাইয়ের বউ হলে, আমার সুখ দেখে একই বাড়িতে পা রাখলে। বাড়ির ছোট বউ হয়ে সংসার দায়িত্ব তুমি নিলে, রান্নাবান্না সব কিছুর দায়িত্ব তুমি নিলে। অথচ বাড়ির বউ তো তুমি নও। নীলাদ্রিস বউ তো তুমি নও, ওর বউ আমি, এবাড়ির বড় বউ আমি। সব দায়িত্ব আমার থাকার কথা, তোমার না। না তা না, নিজের সব দায়িত্ব নিয়ে আমাকে ছোট কাজের মেয়ের মতো এবাড়িতে দায়িত্ব রেখে দিয়েছো। আর তুমি ফায়দা করে গেছো এবারের রানী হয়ে। এবারের বড় বউ যে তুমি। তিয়ারা, ধমক দিয়ে নির্বাস, এসব কি হচ্ছে? বড় বোনের সাথে কেউ এরকম ব্যবহার করে? কেউ এভাবে কথা বলে নিজের বড় বোনের সাথে? বড় বোন আগে ছিল, এখন ও আমার ছোট যা, তাই আমি ওর সাথে এভাবে কথা বলতেই পারি। কিন্তু তুমি তো দেখছি নিজের স্থানটাও ভুলে গেছো। বড় ভাবিকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানা নেই। ও তাই তো, আমি তো নিজেই ভুলে গেছিলাম আসলে আমার স্থান কোথায়। আমি তো তোমার দেবর ছিলাম আগে, আর এখন আমি তোমার কি হই? এখন আমি তোমার বড় বোনের স্বামী, মানে তোমার দুলাভাই। সো আপনি আপনি করে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। শত হলো বড় দুলাভাই বলা কথা না, মানে কোনো কথা নয়। তুমি বিয়ের পর আগের সম্পর্ক ভুলে গেছো? আমি আমার বিয়ের পর আগের সম্পর্ক ভুলে গেলাম। তিয়াশা তোমার ছোট যা, আর তুমি আমার শালি, কথা যেন মাথায় থাকে। আর তিয়াশা কাল থেকে সংসার সব কাজ তিয়ারাকে বুঝিয়ে দেবে, মানে রান্না বান্না, সকালে নাস্তা বানানো, এসব কাজগুলো এতদিন তুমি করতে, সব কাল থেকে ও করবে। আর তুমি করবে ওর কাজগুলো, মানে ছোট ছোট যেগুলা। কিন্তু নির্বাস, কোনো কিন্তু নাই। আমি চাই না কেউ আমার বউয়ের দিকে আঙুল তুলুক। কথাগুলো বলে নির্বাস আমার হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড়ু দিই, থালা বাসন দিই, আর ওদিকে তিয়ারা রুটি বানানোর চেষ্টা করছে। আমি মাত্র ওকে সাহায্য করতে যাব, আর তখনই নির্বাস এসে আমাকে আটকে দিল। কোনো রকম বাঁকা আর পোড়া রুটি বানিয়েছে তিয়ারা। তারপর আলু ভাজি করার জন্য আলু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে। তবুও কোনো রকমে আলু ভাজি করে সবাইকে খেতে দিয়েছে। নীল তো সবার সামনে বলেই ফেলে, এসব কি রুটির কি অবস্থা? আলু ভাজি এগুলো নাকি তেল ভাজি? এত তেল! বাবা মা তো না খেয়ে উঠে গেলেন। দুপুরে আমি ঘর মুছলাম, কাপড় চোপড় ধুয়ে শুকাচ্ছি, ওদিকে তিয়ারা রান্না করছে। দুপুরে খেতে বসে নীলাদ্রিস প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। এসব কি রান্না? কি রান্না করছে এগুলো? তিয়ারা ধীরে ধীরে উত্তর দিল, আমি। রান্না যদি করতেই না হলো তাহলে রান্না করতে যাও কেন? সারাদিন সাজগোজ কাজ, সে কি? আর রান্না পারে? মাও দুই একদিন কথা শুনিয়ে দিলেন তিয়ারাকে। এসব খাওয়া যায়? বড় ভাবি ছোট ভাবিকে দিয়ে কি ভালো রান্না করে? আর তুমি বড় বউ হয়ে কিছুই পারো না, সকাল থেকে ক্ষুধায় মরছি ছোট বোন। সবাই না খেয়ে উঠে গেল। ওদিকে আমি আর তিয়ারার কাছে যেতে তিয়ারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। কিছু বলিস না ওকে, সাহায্য করবি না একদম। ও নিজের
ওর ভুল বুঝতে পারবে ধীরে ধীরে নির্বাস। রাতে তিয়ারা আমাকে ডেকে বলে আমি যেন রান্না করি। আমি ওর কথা শুনে রাতে রান্না করি, সবাই ভালোভাবে খায়। পরের দিন আবার সকালে দুপুরে তিয়ারা রান্না করে, রাতেও তিয়ারা রান্না করে, কিন্তু সব খাবার নষ্ট হয়ে যায়। পরে আমি গিয়ে আবার রান্না করি। হঠাৎ তিয়ারা আসে, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তুমি এই কয়দিন কত কষ্ট করেছো, আমার জন্য সহজ কাজগুলো বেছে দিয়ে কঠিন কাজগুলো তুমি নিয়েছো, আর আমি কিনা তোমাকেই ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দিও আপু, কাল থেকে তুমি করো আর আমাকে ধীরে ধীরে শিখিয়ে দাও, নয়তো সবাইকে না খেয়ে মরতে হবে। আর আমি যে তোমাকে যা যা তা বলেছি এর জন্য অনেক সরি আপু, অনেক সরি। দূর পাগলি, কাঁদিস না, এভাবে সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে তোকেও আমি সব শিখিয়ে দিব। তিয়ারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর হঠাৎ নীল এসে বলে ওঠে যতটা ভালো তুমি এখন তোমার বোনকে ভাবছো ততটা ভালো কিন্তু না তোমার বোন। আর তারপরে নির্বাস এসে পাল্টা প্রশ্ন করে নীলাদেশে, কেন খারাপ হবার মতো কি আব্বা এমন করেছে আমার বউ? কি করেছে তোর বউকে জিজ্ঞাসা করেন না, যেহেতু তুমি আমার বউকে দিকে আঙ্গুল তুলছো সেহেতু তোমার মুখ থেকে আমি শুনতে চাই, কি বলতে চাইছো তুমি নীলাদ্রিস? না কিছু না, ঘরে চলো। না তুমি বলে যাও কি জন্য তুমি একথা বললে তিয়াসার নামে? আরে খানো বোঝো না তোরা, হা হা, আমি তো মজা করে বলছিলাম, তোমাদের রিয়াকশন দেখছো। ও তাই বলো? আপু তুমি কিছু মনে করো না, নীলাদ্রিস মজা করে কথাটা বলেছে। চলো এবার খাবে। নীলাদ্রিস আমার চোখের দিকে তাকিয়ে চলে গেল তিয়ারাকে নিয়ে। নির্বাস আমার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল চলো এবার পাগলি। এরপর কেটে গেল 2 মাস। নীলাদ্রিস বেবি নেওয়ার চেষ্টা করে মাঝে মাঝে, হয়তো আমাকে দেখানোর জন্য। আমি আমার বসকে বলে এর মধ্যে নির্বাসের জন্য একটা চাকরি ঠিক করে দিলাম। নির্বাস নীল দুজনে এখন একই অফিসে জব করে। নির্বাস আর আমি স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়েছি এখন। নির্বাসের ভালোবাসার যত্নে আমাকে নীলের কষ্টগুলো ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে এমন কাউকে পাবো যে আমাকে এত ভালোবাসবে তা আমি কল্পনা করতে পারিনি। দেখতে দেখতে কেটে যায় বিয়ের 4 মাস। এদিকে তিয়ারা বেবি কনসিভ করে না, কিন্তু নীল যে আমাদের আগেই বাচ্চা লাগবে। নির্বাসের বাবা মা আমাদের 2 বউকে খুব ভালোবাসেন। নির্বাসের পরিবার নিয়মিত টাকা দেয়, কিন্তু নীল তা দেয় না। তিয়ারা আর নীল দুজনে শপিং করে টাকা ওড়ায়। আমি আর নির্বাস বিবাহিত জীবনে যতটা সুখী, নীল আর তিয়ারা যেন ততটাই অসুখী। ওদের মধ্যে অসমঝোতার অভাব। দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবন 1 বছর কেটে যায়। আমার ম্যারেজ ডেতে ওর সারপ্রাইজের কথা মতো আমি জীবনেও ভুলবো না। ঘড়ির কাঁটা 12টা বেজে 1 মিনিট। আমি অপেক্ষা করছি সারা দিন রাত। রাত কখন হবে আর কখন নির্বাস আমাকে উইশ করবে, কিন্তু নির্বাস আমাকে উইশ করে না। আমি মন খারাপ করে এদিকে ওদিকে ঘুরতে থাকি, কিন্তু হঠাৎ আমাকে কপালে চমকে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে নির্বাস আমাকে বলে আমি ভুলিনি বউটা, শুধু তোমার এক্সপ্রেশন দেখেছিলাম। পচা কোথাকার, মনটা খারাপ করে দিয়েছো আমার। তারপর নির্বাস আমাকে ছোট্ট একটা আংটি আমার হাতে পরিয়ে দেয়। আমি তো অবাক হয়ে ওর দিকে তাকাতেই আমাকে বলে স্যালারি থেকে জমিয়ে জমিয়ে কিনেছি, তোমার বড় সামর্থ্য যতটুকু কুলিয়েছে ততটুকু দিয়ে দিলাম। আপাতত এইটুকু খুশি হও প্লিজ, সামনে আরও বড় উপহার পাবে তুমি। আমি ওর মুখটা আমার হাত দিয়ে আটকে ধরে ওর চোখে চোখ রেখে বলি আমি আমার বরের এই উপহারে অনেক খুশি, খুব খুশি। আর তারপর বুকের মধ্যে মাথা রেখে চোখের কোণে জল মুছতে মুছতে বলি ভালোবাসি নির্বাস, ভালোবাসি, ভালোবাসি আমার অপসরী, ভালোবাসি। এদিকে নীল আর তিয়ারার আগে কাবিন হলেও ওরা আমাদের বিয়ের ডেট ম্যারেজ ইউনিভার্সিটি হিসেবে পালন করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু সারা রাত দিন কেটে গেলেও নীল তিয়ারাকে কোনো গিফট তো দূরের কথা, মুখে একবারও উইশ পর্যন্ত করে না। সন্ধ্যাবেলা আমি বাসায় বিরিয়ানি রান্না করে শাড়ি পরে। নীল এই 1 বছরে আমাকে আর নির্বাসকে দেখে কত যে জ্বলেছে তার হিসাব নেই। ও আমাকে সুযোগ পেলে বলতো আমি যেন ওর সামনে নির্বাসের সাথে কোনো রং তামাশা না করি। আমি আসলেও নীল আর নির্বাস অফিস থেকে ফিরলেও দরজা খুলে দিয়ে চলে যেতে চাইতাম, কিন্তু নির্বাস প্রায় ওর ভাইয়ের সামনে আমার হাত টেনে ধরতো। নীল এই দৃশ্য দেখে চলে যেত আর নির্বাস তারপর আমাকে জড়িয়ে ধরতো। বুঝি না কেন নির্বাস নীলের সামনে এমন করে, আর বেশিরভাগ সময় নীলের সামনেই আমাকে আদর করে রাখে, আমার লক্ষ্মী বউ, সোনা বউ, অপসরী বউ বলে। ম্যারেজ অ্যানিভার্সারিতে রাতে আমাকে কোলে করে ছাদে নিয়ে যায় নির্বাস, তাও আবার ওর ভাইয়ের সামনে। আর একটা কথাই বলাই হয়নি, এই 1 বছরে হুট করে তিয়ারা অনেক মুটিয়ে যায়। কিভাবে যে ও এমন মোটা হলো তা কল্পনার বাইরে। হয়তো বাইরের খাবার বেশি খাবার ফল। আর যখনই তিয়ারা মুটিয়ে গেল তখন সবাই বলতে লাগলো নীলকে তোর বউ তো হাতি হয়ে গেছে, কোনো দোকানের চাল খাওয়াস। যেই বন্ধুরা নীলকে একদিন বলেছিল জিতেছো ভাই জিতেছো, তারাই আজ নীলকে তিয়ারার মোটাপার জন্য অনেক বাজে মন্তব্য করে।
নীল ধীরে ধীরে তিয়ারার উপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলে। আসলে কারো উপর আকর্ষণ হলে সেটা বেশি দিন থাকে না, যদি না তা ভালোবাসা হয়। আর নীল আর তিয়ারার সম্পর্ক যার ছিল আবেগ ও মোহ। নীল তিয়ারার সৌন্দর্যের মোহ পড়েছিল আর তিয়ারাও পড়েছিল আবেগ, যার ফলস্বরূপ দুজনের সম্পর্ক আজ এমন অবস্থায় দাঁড়িয়েছে। আমিও যখন নির্বাসকে নিয়ে বাসায় যাই, যখন সবাই তিয়ারাকে সামনে বলে আমার বর এলাকার শ্রেষ্ঠ জামাই, সব থেকে সুন্দর, তখন তিয়ারাও আফসোস করে। যদি নীলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে তো আফসোস করতো না। আবার তিয়ারা যখন মুটিয়ে গেল, তখন নীল তিয়ারাকে ইগনোর করতে লাগলো বন্ধুদের কথায়। যদি নীল সত্যিকারে ভালোবাসতো তিয়ারাকে, তাহলে অবশ্যই ওর মুটিয়ে যাওয়া নিয়ে কোনো সংকোচ থাকতো না। আমিও তো কত মোটা ছিলাম, কিন্তু কই নির্বাস আমাকেও তো ওই শরীরে ভালোবেসেছে, নিজেও তো এত সুদর্শন হয়েছে। আসলে মনটাই আসল, যেটা সারা জীবন মনে বন্ধনকে স্থায়ী করে রাখতে পারে। দেহের সৌন্দর্য আর কতদিন, আজ আছে তো কাল নেই। নির্বাস আমাকে কোলে করে ছাদে নিয়ে এসে নিচে নামিয়ে দেয়, আর পকেটে হাত দিতেই বলে, উফ, জিনিসটাই তো আনিনি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এসছি। আমাকে দাঁড় করিয়েও নিচে চলে যায়। আর তখনই হঠাৎ নীল এসে পেছন থেকে আমার কাঁধে হাত রেখে আমি নির্বাস মনে করে হাসি ফিরে তাকাতে দেখি নীল, আর আমার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিয়াশা, ভাইয়া আপনি? এভাবে ভাইয়া কেন বলো? তুমি আমাকে সবার সামনে, সম্পর্কে আপনি আমার ভাসুর হন, আমার স্বামীর বড় ভাই, তাই ভাইয়া তো ডাকবো। প্লিজ তিয়াশা, এভাবে বলো না। কিছু বলবেন আপনি? বলুন, এবং তাড়াতাড়ি চলে যান। আমার নির্বাস চলে আসবে এক্ষুনি। তুমি কেন করলে ওকে বিয়ে, বলো তো? আমার তো তোমাদের রং দেখতে খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না তোমাদের এই ন্যাকামোগুলো। কিসব আবল তাবল বলেছেন? এসব ন্যাকামো হতে যাবে কেন? এগুলো আমাদের ভালোবাসা। প্লিজ তিয়াশা, চুপ করো। আমি ভুল করেছি তোমাকে বিয়ে না করে তিয়ারাকে বিয়ে করে। কিন্তু কি করব বলো, পরিবার যে মানলো না। কিন্তু যখন আমি আবার গ্রামে এলাম, তিয়ারাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ওকে ভালো লেগে গেল। মাকে বললাম তিয়ারার কথা, মা কেন যেন রাজি হয়ে গেল, আর করে ফেললাম তিয়ারাকে বিয়ে। একটা বড় ভাবলাম না যে তোমার কথা যদি বলি বাসায়, যদি বলতাম তাহলে হয়তো তারা রাজি হতে পারতো। কিন্তু আমি তিয়ারার সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়ে গেলাম যে তোমার কথা মনে করলাম না, কারণ আমি যে তখন মুটিয়ে গিয়েছিলাম। ভালোবাসা আমার মুটিয়ে যাওয়ার শরীরের পিছনে ঢাকা পড়ে গিয়েছিল, সৌন্দর্য তখন দিতে গিয়েছিল, আর হেরে গিয়েছিল আমার ভালোবাসা। প্লিজ তিয়াশা, প্লিজ এভাবে বলো না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাঁদতে কাঁদতে নীল আমাকে জড়িয়ে ধরে, আর আমি নীলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে তাকিয়ে দেখি নির্বাস আর তিয়ারা দাঁড়িয়ে। নীলাদ্রিস, তিয়ারার কথা শুনে আমাকে ছেড়ে দেয়। কি হচ্ছে এসব নীলাদ্রিস? না মানে আসলে কি হচ্ছে তা আমি বলছি তোমাকে তিয়ারা। নির্বাস ভাই আমার, তুই তিয়াশাকে ভুল বুঝিস না, ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই, বিশ্বাস কর ভাই। প্লিজ, আমার বউকে আমার চেয়ে বেশি তুমি তো আর চেনো না, সো প্লিজ এত কথা বলো না। মানে কি বোঝাতে চাইছো তুমি আমাকে? তিয়াশা ভালো মেয়েই তো। আমি জানি সেটা ভাই, আমি জানি সেটা, আর ও কতটা লক্ষ্মী ধৈর্যশীল সেটাও জানি। আর জানি তোমার প্রতারণার কথা। নির্বাসের কথা শুনে আমি তিয়ারা চুপ হয়ে আছি। তুই সব জানিস ছোট ভাই? আমি সব জানি, আমার অপসরে আমার কাছ থেকে কিছুই লুকায় নেই। কবে বলেছে ও তোকে? যেদিন তুমি ওকে ফোন দিয়ে থ্রেট দাও সেদিন ও আমাকে সব খুলে বলে, আর আমাকে এও বলে এরপরে আমি ওকে কেন বিয়ে করতে চাই কিনা। আমি ওকে বলি তুমি আমার ভাইয়ের প্রেমিকা আগে ছিলে, এখন নেই, আর আমার ছোটবেলার ভালোবাসা তুমি, তো বলো আমি তোমাকে ছাড়বো কি জন্য? তবে কি ভাই জানো, ওকে এভাবে কষ্ট দেওয়া তোমার ঠিক হয়নি, কিন্তু ধন্যবাদ ওকে আমার হবার সুযোগ করে দেওয়ার জন্য, নইলে তো আমি এত ভালো একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী করে পেতাম না। তিয়ারা আমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। তিয়ারা, নীল, আমিও সব জানি, কিছু বলতে হবে না আমাকে। তুমিও? হ্যাঁ, নির্বাস ভাইয়া আমাকে সব বলেছে আর সব কিছু বুঝিয়ে দিয়েছে, যাতে কখনো আমি আমার বোনকে ভুল না বুঝি। আর সেদিনই বলেছে যেদিন তুমি আমার বোনকে ভয় দেখাচ্ছিলে, সব বলে দিবে। নির্বাস ভাইয়া চাইনি ভুল করো আমি কোনোদিন আমার লক্ষ্মী বোনটাকে কখনো ভুল বুঝি। আমার নিষ্পাপ বোনটার সাথে তুমি এমনটা না করলেও পারতে। আমি ভুল করেছি তিয়ারা, আমি মানছি, আমি তিয়াশার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি কাঁদছি ওদের কথা শুনে। নির্বাস আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি কাঁদছো কেন পাগলি? আজ তো তুমি জিতে গেছো। সে বুঝতে পেরেছে তুমি কতটা মূল্যবান, নিজেকে কখনো ছোট ভাববে না। আমার চোখের জল মুছে বললাম, আমি তো সেদিন থেকে নিজেকে স্বার্থপর মনে করি, যেদিন তুমি আমার জীবনে এসেছো। তোমাকে আমি পেয়েছি
তিয়ারা, তুই নীলকে ভুল বুঝিস না। যা হবার হয়ে গেছে, যা হয়েছে তা ছিল অতীত। এখন বর্তমান নিয়ে ভাবার সময়। আর তোরা বর্তমান নীল, আর আমার বর্তমান আমার নির্বাস, যাকে আমি খুব ভালোবাসি। এরপর তিয়ারা আমাকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি কেন আমাকে সব কিছু খুলে বললে না? তাহলে কি আমি কোনোদিন নীলাদ্রিসকে বিয়ে করতাম না? নিজের বোনের ভালোবাসা কি আমি কেড়ে নিতাম বলো? তুমি আমার জন্য কেন তোমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করলে? শোন পাগলি, আল্লাহ তাআলা আমাদের কিসমত এক একজনের সাথে জুড়ে রেখেছেন। আমরা চাইলে সেই লঙ্ঘন করতে পারবো না। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই, তিনি যে নির্বাসকে আমার জন্য তৈরি করেছেন। হয়েছে, এসব কথা থাক, এসব নিয়ে আর কথা নয়। আজ তো সবাই অতীত ভুলে যাম। আর শোনো, একটা গুড নিউজ আছে। আমরা সবাই নির্বাসের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। নির্বাস, গুড নিউজ? নির্বাস একটা টেস্ট রিপোর্ট পকেট থেকে বের করে আমার হাতে দিয়ে বলল, এটা দেখো। এটাই আনতে নিচে গিয়েছিলাম। আমি কাগজটা খুলে দেখলাম, রেজাল্ট পজিটিভ। আলহামদুলিল্লাহ। তার মানে আমি মা হতে চলেছি আর নির্বাস বাবা। নির্বাস, ইয়েস, আমরা বাবা মা হতে যাচ্ছি। আমি নির্বাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। নীল আর তিয়ারা আমাদের শুভকামনা জানিয়ে নিচে চলে গেল। কাঁদে না পাগলি, কাঁদে না। নির্বাস আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তবুও আমার কান্না থামে না। এ যেন খুশির কান্না। তখন নির্বাস হুট করে বলে ওঠে, কই দেখি তা তোমার, আমার মোবাইলটা বের করে দাও তো, আমার মোবাইলটা। কয়েকটা ফটো তুলি, আমাদের ছেলে মেয়েকে এই ফটো দেখিয়ে বলবো, দেখ দেখ বাবা, তোর মা তোর আসার কথা শুনে খুশি হয়নি, বরং কি কান্নাটাই নিয়ে কেটেছে। আমি নির্বাসকে বুক থেকে মাথা তুলে ওর বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, যা পচা ছেলে কথাকার, তোর সাথে কথা নাই আর। ওই কই যাই তোমায় রেখে? দাঁড়াও তো আমার গল্লু সোনার মা। আমার প্রেগনেন্সির কথা শুনে বাবা মা আম্মু আব্বু সহ বাড়ির সবাই খুশি, বিশেষ করে আমার নির্বাস। পৃথিবীর সব সুখ যেন আমার আঁচলে ঢেলে দিয়েছেন আমার আল্লাহ। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মেয়েটাই বুঝি আমি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লে লিস্টে প্রথম পার্টটা দেওয়া আছে, অবশ্যই পড়বেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।